স্ক্রিন দেখতে পাচ্ছিস? চল। আচ্ছা আচ্ছা, আগের দিনে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের আমরা অর্ধেকটা পার্ট বলেছিলাম, সে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে কার কি অসুবিধা আছে একটুখানি বলে নাও। আগের দিন যা যা আলোচনা করেছিলাম সেখানে কার কি অসুবিধা আছে একটুখানি বলো, মানে আমি কি কি আলোচনা করেছি সেটা একটুখানি বলে নিই। দিনের পড়া দিনে খুব ভালো করে করবে, কিন্তু এই ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাবজেক্টটা কন্টিনিউ করে। অনেক সময় হয়তো অর্গানিকের হয়তো শুরুর দিকটা নয়, পরের দিকে দেখবে যে একটা লেকচারে তুমি মিস করো, খুব একটা কিছু এসে যায় না, শুধু সেই দিনের ইনফরমেশনটাই তুমি মিস করলে। তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে ব্যাপারটা হচ্ছে একটা মানে একটা কি বলবো মানে একটা এক নিঃশ্বাসে পুরো জিনিসটাকে পড়ানো যায়। আজকের লেকচারটা তোমাকে কিন্তু বুঝতে হলে আগের লেকচারগুলোকে বুঝতে হবে, কেন দিনের পড়া দিনে করে নেবে, কার কি ডাউটস আছে সেই ডাউটসগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলে নেবে। তো হয় হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার। আমরা যেটা করেছি, আমরা ফার্স্ট লেকচারে তো ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছিলাম, যেখানে বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা সম্ভব না। তা প্রথম যে প্রশ্নটা জেগেছিল, মানে এই স্টেটমেন্ট থেকে কিছু প্রশ্ন জেগেছিল। প্রথম প্রশ্নটা ছিল কি সেই ঘটনা যে ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তার মধ্যে আমরা প্রথম যে ঘটনাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা সম্ভব নয়। এটা তো সেই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, সেখানে আমরা এই এক্সপেরিমেন্টাল তার আগে এইটা বলি যে আমরা যেটা আলোচনা করেছিলাম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো আমরা প্রথমে ব্ল্যাক বডি, তার ডেফিনেশন এবং তার একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলেছি। এক্সাম্পল এইটা নিয়ে কথা হয়েছে। তারপরে হচ্ছে রেডিয়েশন, মানে মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশন সেইটা নিয়ে মিনিমাম যতটুকু কথা না বললেই নয় সেটা আমরা বলেছি। তারপরে আমাদের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো, থ্রি ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা আমরা বলেছি। আমরা এই আলোচনাতে আমরা তোমার স্টিফেন বোলজম্যান লটাকে আলোচনা করে নিয়েছিলাম। আমরা ভিন্স ডিস্ট্রিবিউশন ল, সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, এটা নিয়ে কথাবার্তা বলেছি। এটা আর ফাইনালি হচ্ছে জাস্ট
এই পুরো ব্যাপারটাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার জন্য র্যালে জিন্সের যে কাজটা সেই পর্যন্ত বলে দেওয়া হয়েছে। র্যালে জিন্স ফর্মুলা এই পর্যন্ত আমরা বলে দিয়েছি, এবং র্যালে জিন্স ফর্মুলা তার লিমিটেশন যেটা, লিমিটেশন দিয়ে কথাবার্তা বলছে, এবং লিমিটেশনটাকে উনি কথাবার্তা বলতে গিয়ে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে এইগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন পার্টটাকে শেষ করব। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি, what we want to discuss today আজকে যেটা আলোচনা করতে, দেখো মানে এই র্যালে জিন্স ফর্মুলা যেটা করা হয়েছিল তার কিন্তু অনেক ডিফেক্ট ছিল বা লিমিটেশন ছিল, এটা ক্লাসিক্যাল থিওরির উপরে বেস করে। এবং যখন এই ক্লাসিক্যাল থিওরি সকল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের সমস্ত কার্ভগুলোকে এক্সপ্লেন করতে পারলো না, তখন তোমাকে নতুন করে অ্যাজাম্পশনের উপরে বেস করে শুরু করতে হবে, এবং সেটাই হচ্ছে তোমার প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল। আর তাহলে এইটাই আমাদের আজকে টোটাল আলোচনার বিষয় হবে, প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এইটা আজকে মাত্র আলোচনাটা বিষয়। আচ্ছা আমি এটাও আজকেও একটু পিপিটি ব্যবহার করে বলছি জিনিসটাকে, ডেরিভেশনগুলো খুব সহজ, আসলে একটা সুন্দর পিপিটি কদিন আগে পড়িয়েছিলাম, বানানো ছিল বলে সেইটাকে একটুখানি ফলো করে করে করছি, তাতে আমাদের সময়টা কিছুটা সেভ হবে। তোমাদের যদি কিছু অসুবিধা হয় বলবে, আমরা ঠিকঠাক করে করে দেবো। তাহলে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেইটা নিয়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটাকে করতে হবে। আচ্ছা দেখো, আমরা একদম সরাসরি জায়গাটায় চলে আসছি যে তুমি এমনি থেকে যদি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের এক্সপেরিমেন্টাল কার্ভটাকে দেখো, তাহলে কোনো একটা গিভেন টেম্পারেচার কার্ভটা কেমন দেখতে ছিল দেখো। এই জায়গা থেকে আমি শুরু করি জিনিসটা। ধরো তুমি যদি ফ্রিকোয়েন্সি টার্মসে প্লটটাকে করো, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি রো নিউ প্লট করছো, আর এক্স অ্যাক্সিস বরাবর নিউ প্লট করছো, কোনো একটা গিভেন টেম্পারেচার ধরো ফিক্সড রেখেছো। ছবির নেচারটা কেমন হচ্ছে, প্রথমে ওটা প্যারাবোলিক্যালি যে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এই হচ্ছে তো ছবির নেচারটা, একটা এক্সপেরিমেন্টাল ছবিটা এরকম দেখে। আচ্ছা এবারে প্রথমে ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা করলেন, যেমন তোমার ভিন যেরকম ভাবে করেছিলেন, সেই রকম করে একটা ফিটিং ফর্মুলা দেওয়ার চেষ্টা করলেন। আর 1900 সালের অক্টোবর মাসে প্ল্যাঙ্কে একটা ফিটিং ফর্মুলা দিলেন। সেই ফিটিং ফর্মুলাটা এরকম দেখতে, রো নিউ ডি নিউ ইকুয়াল টু এ নিউ কিউ বাই ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ডি নিউ। এখানে এ আর বি তারা দুটো হচ্ছে কনস্ট্যান্ট। আর এবং তিনি দাবি করলেন এই যে ফিটিং ফর্মুলাটা দেওয়া হয়েছে, যেখানে এর কোনো টেরিভেশন কিচ্ছু ছিল না, 1900 সালে অক্টোবর মাস পর্যন্ত কোনো ডেরিভেশন ছিল না। এবং তিনি দাবি করছেন যে এই যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার রো নিউভার্সের নিউ এই এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারবে। এটা আচ্ছা সত্যি কি এক্সপ্লেন করতে পারছে? সত্যিই কি শুরুর দিকটা রো নিউটা নিউর সঙ্গে প্যারাবোলিক্যালি বাড়বে? সত্যিই কি শেষের দিকে জিনিসটা এক্সপোনেনশিয়ালি কমবে? এই কমপ্লিকেটেড এক্সপ্রেশন থেকে কি সেটা দেখাতে পারা যেতে পারে? দেখা যাক দেখাতে পারা যেতে পারে কিনা। দেখো প্রথমে আমরা লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানটাকে দেখছি। যখন ফ্রিকোয়েন্সিটা কম হচ্ছে, অর্থাৎ বি নিউ বাই টিটা হচ্ছে মাঝ লেস দ্যান 1 হচ্ছে, তখন তুমি ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটাকে এরকম লিনিয়ারাইজ করে 1 প্লাস বি নিউ বাই টি এইরকম ভাবে লিখতে পারো। কেন লিখতে পারো? দেখো ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা কি? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, এইরকম ভাবে যাচ্ছে। তো এবারে যেখানে এক্সটা হচ্ছে তোমার জাস্ট যে কোনো একটা ভ্যালু, এবারে এই জিনিসটা কনভার্জেন্ট হবে যখন এক্সটা লেস দেন 1 হবে। আর এবারে এক্সটা যদি মাঝ লেস দেন 1 হয়, তাহলে 1 এর থেকে এক্স ছোট, এক্স এর থেকে এক্স স্কোয়ার আরো ছোট, এক্স কিউব আরো ছোট, তখন এই পরের স্কোয়ার বা কিউ টার্মগুলোকে বাদ দিয়ে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারো 1 প্লাস এক্স হিসাবে। এখানেও সেই কাজটাকে করা হয়েছে। লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে বি নিউ বাই টিটা মাঝ লেস দেন 1 বলে
ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটাকে তুমি 1 প্লাস বি নিউ বাই টি এরকম ভাবে লিখছো। তাহলে ডিনোমিনেটরটা দেখো, ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1, সেটাকে জাস্ট সিম্পলি বি নিউ বাই টি লিখে দিলে, তাহলে কি হচ্ছে, তাহলে রো নিউটা হয়ে গেল এ নিউ কিউব বাই নিচে বি নিউ বাই টি, তাকে একটা নিউ কেটে চলে গেল, তাহলে এটা এ টি বাই বি ইন্টু নিউ স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ ওর একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। তা দেখো এই যে রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে শুরুর দিকটা বেসিক্যালি দিস ইজ প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার, এবং এইরকম করে জিনিসটা এরকম করে হয়তো বেড়ে যেত আর কি। এইটা এইরকম ভাবে শুরুর দিকটা যাওয়া উচিত ছিল আর কি, যে রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল এটা। আচ্ছা, এবারে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নটা কেমন? যদি ফ্রিকোয়েন্সি খুব বেশি হয় তখন বি নিউ বাই টিটা মাঝ গ্রেটার দ্যান 1, তাহলে বি নিউ বাই টিটা যদি মাঝ গ্রেটার দ্যান হয় হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন, তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা অবশ্যই মাঝ গ্রেটার দ্যান 1। তাহলে এই যে ডিনোমিনেটারে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ছিল, ডিনোমিনেটারে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ছিল, তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা কিন্তু মাঝ গ্রেটার দ্যান 1, জাস্ট 1টা সিম্পলি ছেড়ে দাও, তাহলে কত হলো, ই টু দি পাওয়ার বি নিউ বাই টি হলো। তাহলে যদি এটা ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1টা ই টু দি পাওয়ার বি নিউ বাই টি হয়ে যায়, তাহলে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি হলো, রো নিউটা হচ্ছে এ নিউ কিউব ই টু দি পাওয়ার, নিচে থাকতো কি, নিচে হচ্ছে এই 1টা বাদ দিয়ে দিয়েছো, তো তাই এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি হয়ে গেল। রো নিউটা হয়ে গেল এ নিউ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি। আচ্ছা, এবারে দেখো এইখানে কি হচ্ছে না, একটা মানে পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। আর একটা জেনারেল অবজারভেশন, সেটা আমি আগেও অনেকবার বলেছি, যেটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন ইত্যাদি ডিসকাশনে এই কনসেপ্টটা খুব কাজে লাগে। যদি এরকম হয় যে তোমার কোনো একটা ফাংশনে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে এক্স যখন ছোট হয় তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, এক্স যখন বড় হয় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে এবারে এই বি নিউ বাই টি তো মাঝ গ্রেটার দ্যান 1, তার মানে এখানে কি হচ্ছে, এই মানে এই যে বি নিউ বাই টিটা যদি খুব বড় হয়, তাহলে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাই এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করলে ওভারঅল ছবিটা ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি এর মতো দেখতে হবে। তাহলে ওভারঅল ছবিটা যদি ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি এর মতো দেখতে হয়, পরিষ্কার নিউ বাড়লে ওটা এক্সপোনেনশিয়ালি কমবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কেমন দেখতে না, ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি এর মতো দেখতে। তাহলে শুরুর দিকটা তোমার নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, শেষের দিকটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে। তাহলে প্রথমে যখন নিউ বাড়াচ্ছ, যতক্ষণ পর্যন্ত পলিনোমিয়াল পার্ট ডমিনেট করছিল, ওটা নিউ স্কোয়ারের সঙ্গে বাড়তে 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 যাচ্ছিল, কিন্তু একটা সময়ের পরে যখন নিউটা বেশ বড় হয়ে গেল, অর্থাৎ বি নিউ বাই টিটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করতে আরম্ভ করবে। এক্সপোনেনশিয়াল পার্ট বলবে ওটা তোমার এক্সপোনেনশিয়ালি কমে যখন নিউ টেন্ডস টু ইনফিনিটি, সেটা জিরোর দিকে যাবে, কিন্তু ছবির নেচারটা হচ্ছে এরকম দেখতে হয়ে যাবে। তার মানে দেখো এই যে ফিটিং ফর্মুলাটা দেওয়া হয়েছে, সেই ফিটিং ফর্মুলাটা কিন্তু ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, মানে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে কিন্তু সে কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে। তা বুঝতে পারলে যে এই যে মানে যে আমি এটা এঁকেছি, মানে ফিটিং ফর্মুলাটা যেটা দেওয়া হয়েছে, সেই ফিটিং ফর্মুলাটা কি সত্যি এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, কোনো প্রবলেম আছে বলো। ঠিক আছে তো? হুম। আচ্ছা, এবারে কথাটা কথা, ফিটিং ফর্মুলা তো ভিনও দিয়েছিলেন, এবং তিনি ঠিক আছে, মানে হয়তো একদম অ্যাকুরেট এক্সপ্রেশন দিতে পারেননি, কিন্তু আমরা ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে যখন ছবিটাকে এঁকেছিলাম, সেটা থেকে এক্সপেরিমেন্টাল কার্ভে কিন্তু খুব কাছাকাছি। তুমি ওখানে দেখেছিলে কি র্যালে-জিন্স ফর্মুলা যেটা, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে কারেক্ট রেজাল্ট দেয়, লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্ট দেয়। কারণ ভিন্স ডিস্ট্রিবিউশন লটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে বা শর্ট ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্ট দেয়। ভিন্স ডিস্ট্রিবিউশন লকে একটু ডিফার করে যে এক্সপেরিমেন্টাল কার্ভের সঙ্গে কোথায় না, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়ানে, কিন্তু আদারওয়াইজ ভিন্স ডিস্ট্রিবিউশন লতে কিন্তু অনেকটাই মানে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে মানে কি বলে রিপ্রোডিউস করার মতো মেটেরিয়াল ছিল, আর মাল মশলা ছিল। তাহলে এবার প্ল্যাঙ্ক হচ্ছে অ্যাজিভ যেন সেই ফর্মুলাটাকে একটু মডিফাইড ফর্মে করেছে, যাতে করে লো এবং হাই সমস্ত ফ্রিকোয়েন্সিতে সেটা এক্সপেরিমেন্টাল কার্ভের মতো হয়ে যায়। কিন্তু ওইটুকুর জন্য তো আর প্ল্যাঙ্ককে ক্রেডিট দেওয়া যায় না, তাই না? মানে ওইটুকু ফিটিং ফর্মুলা অনেক লোকই করে ফেলতে পারে। প্ল্যাঙ্ককে অ্যাকচুয়ালি মানে যখন ওই 1980 সালের অক্টোবর মাসে
প্ল্যাঙ্ক যখন তার এই কাজটা বলছেন, সেখানে লোকে অত ইন্টারেস্ট নিচ্ছে না। ও আর কি কথা আর কি, একটা ছবি আছে এক্সপেরিমেন্টাল ছবি, আর ফর্মুলা সেট করে দেওয়া, ফিট করে দেওয়া, যে ফর্মুলা থেকে ওই ছবিটাকে পাওয়া যেতে পারে। এটা খুব বিশেষ কিছু একটা কৃতিত্ব আছে সেরকম নয়। এটা তুমি ধরো তোমার একটু এক্সপিরিয়েন্স থাকলে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে তুমি এক্সপ্রেশনগুলো দেখছো, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি, সেই ছবির নেচারের সঙ্গে এই ছবির নেচারের যা মিল আছে, সেই মিল থেকে তুমি পরিষ্কার বুঝতে পারো যে মানে এগুলো করা খুব একটা কঠিন ব্যাপার নয়। ওরকম একটা পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট রাখতে হবে। যখন এক্স ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, সে বলবে আমি বাড়ি ব্যাপারটা। আর যখন এক্স বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে, সে বলবে আমি কমি। তাহলে মানে এক্স টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার মাইনাস তাহলে বিটা এক্স টু দি পাওয়ার এম, এরকম একটা ফর্ম যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি এই ধরনের ছবি এক্সপ্লেন করতে পারা যাবে। সেটা খুব একটা মানে মানে কি বলবো মানে আম, মানে কি মানে তার জন্য বিশাল একটা মুনিশিয়ান লাগে সেরকম কিছু না। আচ্ছা, অ্যাকচুয়ালি লোকে মাতামাতিটা করলো যখন ১৯০০ সালের 14ই ডিসেম্বর ১৯০০ সালের 14ই ডিসেম্বর প্ল্যাঙ্ক কেম আউট উইথ এ রেভলিউশনারি আইডিয়া। একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে কেম অ্যাপিয়ার করলেন। তিনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে র্যালে-জিন্স ফর্মুলার তো অ্যাপ্রোচটা সুন্দর ছিল, কিন্তু র্যালে-জিন্স ফর্মুলা কোথায় ফেল করছে সেটা তিনি দেখার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছে যে র্যালে-জিন্স ফর্মুলা অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে অসিলেটরগুলো বলা হয়েছে, সেই অসিলেটরগুলো মানে এই ব্ল্যাকবারি যে কালেকশন অফ অসিলেটর, সেই অসিলেটরগুলো ক্লাসিক্যাল অসিলেটর, সে নাকি ক্লাসিক্যাল ইকুইপ্যারেশন প্রিন্সিপাল ওবে করে, সেখানে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর সেটা কেটি। এইটা ধরে নিয়ে তিনি যখন এগিয়েছেন তখন আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে হয়ে যাচ্ছে, অর্থাৎ ওটা ভায়োলেট করে যাচ্ছে। তো ওই জায়গাটা তিনি মানে একদম মানে কি বলবো খোল নলচে পাল্টে দিলেন। তিনি মানে প্রথমবারের জন্য যেটা সদর্পে বললেন সেটা হচ্ছে এই যে এনার্জি এখন শুধুমাত্র কন্টিনিউয়াস কোয়ান্টিটি নয়, বা এনার্জির যে কোনো অ্যামাউন্টে এক্সচেঞ্জ হবে সেরকম নয়। এনার্জি এক্সচেঞ্জ মে টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। তিনি যেটা বললেন, এনার্জি দেওয়ানোটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হতে পারে। তিনি বললেন এই যে এনার্জি দেওয়া নেওয়াটা সেটা হচ্ছে এন ইন্টু একটা এপসাইলন, যে এপসাইলনটা একটা এনার্জি প্যাকেটের মতো স্মল প্যাকেট। সেই স্মল প্যাকেটটা তিনি বললেন ওটা ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল হবে উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এইচ, অর্থাৎ ডেল্টা ইটা হলো এন এইচ নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। পরবর্তীকালে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বেরিয়েছে এবং সেই ভ্যালুটা বেরিয়ে হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু অনেক পরে বের করা হয়েছে। তার মানে তিনিই প্রথম ধরলেন যে এনার্জি এক্সচেঞ্জ মে টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। এর আগে পর্যন্ত লোকে ভাবতো এনার্জি যে জল বা দুধের মতো, যে কোনো অ্যামাউন্টে তুমি এক্সচেঞ্জ করতে পারো, কিন্তু এখন দেখা গেল ওটা মার্বেলের মতো প্যাকেট প্যাকেট। তুমি ১ প্যাকেট এনার্জি দেবে কি ২ প্যাকেট এনার্জি দেবে কি ৩ প্যাকেট এনার্জি দেবে। এটা মানে এই ছিল তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে যাচ্ছে। আচ্ছা, বেসড অন দিস হাইপোথিসিস হি ডিরাইভ দ্য ইকুয়েশন হি সাজেস্টেড ইন অক্টোবর 1900। তিনি এই যে বেসিক পস্তুলেটের উপর নির্ভর করে তিনি অ্যাকচুয়ালি এই যে এক্সপ্রেশনটা তিনি ব্যবহার করেছিলেন, সেই এক্সপ্রেশনটা তিনি আবার রিপ্রোডিউস করলেন। আচ্ছা, তার অ্যাপ্রোচটা কি? তিনি শুরুটা করেছিলেন একদম র্যালে-জিন্সের মতো। তিনি ভাবলেন যে ব্ল্যাক বডি ইজ মেড অফ হিউজ নাম্বার অফ সিম্পল হারমোনিক অসিলেটরস। যেমন র্যালে-জিন্সও ধরেছিলেন, তিনিও ধরলেন, কিন্তু প্ল্যাঙ্ক যেটা অ্যাডিশনালি ধরলেন, বা দিস টাইম দিস অসিলেটরস আর কোয়ান্টাম অসিলেটর হি ইজ হ্যাভিং ডিসক্রিট অর কোয়ান্টাইজড এনার্জি লেভেলস। র্যালে-জিন্সের ক্ষেত্রে অসিলেটরগুলো ছিল ক্লাসিক্যাল অসিলেটর হ্যাভিং কন্টিনিউয়াস এনার্জি লেভেল। এখন হয়ে গেল অসিলেটরগুলো কোয়ান্টাম অসিলেটরস যাদের ডিসক্রিট বা কোয়ান্টাইজড এনার্জি লেভেলস আছে। আর এবারে যদি ডিসক্রিট বা কোয়ান্টাইজড এনার্জি লেভেলস থাকে, তাহলে অ্যাভারেজ এনার্জি কি কেটি থাকবে সেটা এবার আমাদের দেখতে হবে। দেখো, তাহলে এবারে যেমন করে র্যালে-জিন্স ডেরিভেশনটাকে করেছিলেন যে তাকে বের করতে হবে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, যেটা রো নিউ ডি নিউ বলছি। তা তাকে প্রথমে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এটাকে বের করতে হবে। এক একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে এক একটা ভাইব্রেশনাল মোড, সেই ভাইব্রেশনাল মোডের সংখ্যাটা পার ইউনিট ভলিউমে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ বের করতে হবে। আর তাকে গুণ করতে হবে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড, সেটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবারে এই যে এন নিউ ডি নিউটা, সেটা র্যালে-জিন্স যে এক্সপ্রেশনটা ব্যবহার করেছেন সেই এক্সপ্রেশনটাই ব্যবহার করা হলো, যেটা বেসিক্যালি 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ।
আর অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোডস যেটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক ডিরাইভ করলেন, ডেরিভেশন করে বের করলেন, এবং সেটা কি বেরোলো, যেটা ক্লাসিক্যাল অসিলেটর হলে যেটা কেটি বেরোতো, এখন সেটা বেরোলো এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোডস সেটা হয়ে গেল এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা এই এই যে ডেরিভেশনটা কি করে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোডস এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান হলো, এইটা আমরা একটু ডিরাইভ করে দেখে নেব। আচ্ছা, এটা দেখো তোমাদের তো ডেরিভেশনটা দেবে না, কারণ তোমাদের এখন এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে না জাস্ট সাবজেক্টটা একটুখানি বুঝে নেওয়া। ডেরিভেশনের জায়গাগুলো পরে আবার থাকবে, সেই জায়গায় তোমায় করতে হবে, কিন্তু আমি মোটামুটিভাবে কমপ্লিটনেসের জন্য এই ডেরিভেশনটা তোমাকে একটু করে দেখিয়ে দিচ্ছি। ডেরিভেশন অফ অ্যাভারেজ এনার্জি, হ্যাঁ, এইটা আমি একটুখানি দেখতে চাইছি। ডেরিভেশন অফ অ্যাভারেজ এনার্জি ফর ভাইব্রেশনাল মোডস, যেটা প্ল্যাঙ্কের ফর্মুলা থেকে যেটা লাগবে সেটা আমি করছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক পস্টুলেট কি বলা হচ্ছে, যে এনার্জি এক্সপ্রেশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেটাকে আমি একটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি তার টার্মসে লিখছি। এপসাইলন ভিটা হচ্ছে ভি এইচ নিউ, আর হচ্ছে ভি এইচ নিউ, যাতে করে এনার্জি এক্সচেঞ্জটা যেটা লেখা হয়েছিল এইচ নিউর ইন্টিগ্রাল মাল্টিপল ওয়েতে হতে পারে, যেখানে ভিটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালুটা হচ্ছে 0, 1, 2, 3 যা খুশি হতে পারে। আচ্ছা, এবারে খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে আমি যদি বিভিন্ন এনার্জি লেভেলসগুলোকে লিখি, দেখো ভি এর ভ্যালু যখন 0 তখন এনার্জিটা 0, ভি এর ভ্যালু যখন 1 তখন এনার্জিটা এইচ নিউ, ভি এর ভ্যালু 2 হলে এনার্জিটা 2 এইচ নিউ, ভি এর ভ্যালু 3 হলে এনার্জি 3 এইচ নিউ। তাহলে এইভাবে ডিসক্রিট এনার্জি লেভেলসগুলোকে লেখা হয়েছে। আচ্ছা, এবারে ওই 1900 সালে অনেক আগেই, আরো প্রায় 50 বছর আগে, বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ছিল, ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ছিল। তো বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা হচ্ছে এরকম, যে এরকম যদি ডিসক্রিট এনার্জি লেভেলস থাকে, তাহলে ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস, এই যে রেশিওটা ni বাই n0, সেটা হচ্ছে gi বাই g0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন i বাই কেটি, যেখানে n0 হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য গ্রাউন্ড স্টেট, ni টা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য ith স্টেট। আচ্ছা, g0 অ্যান্ড gi আর দ্য ডিজেনারেসি অফ দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড দ্য ith স্টেট। আচ্ছা, ডিজেনারেসি মানে হচ্ছে একই এনার্জি লেভেলে কতগুলো কোয়ান্টাম স্টেট আছে। ধরো তুমি যেমন পি অরবিটাল বলো, হ্যাঁ, তাহলে পিএক্স পিওয়াই পিজেড যেভাবে বলো, তিনজনের এনার্জি একই, তারা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। বা ডি অরবিটালে 5 জন আছে, তাদের একই এনার্জি, তারা হচ্ছে ডিজেনারেট অরবিটালস। ঠিক আছে, তাহলে ডিজেনারেট অরবিটালস তোমার মানে এখানে জি0 এবং জিআইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল এবং ith লেভেলের ডিজেনারেসি। আচ্ছা, এবারে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করব, তার জন্য না ডিজেনারেসি গুলো সব 1 হয়, এরকম নন ডিজেনারেট এনার্জি লেভেলস হয়, মানে জি0 জিআই তারা সব 1 হয়। আর ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে ith লেভেলের এনার্জি এবং গ্রাউন্ড লেভেলের এনার্জির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা এপসাইলন আই। আচ্ছা, এবারে দেখো তুমি তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য যদি আমি n1 বাই n0 করি বা n1টা করি, তাহলে এখানে n0 গুণ হয়ে গেলে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে তোমার এই ফার্স্ট লেভেল এবং গ্রাউন্ড লেভেলের এনার্জি গ্যাপটা হচ্ছে এইচ নিউ, তাহলে এনআইটা হয়ে গেল n0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি। যদি আই এর জায়গায় 2 বসাই, তাহলে n2 হয়ে গেল n0 ই টু দি পাওয়ার মাইনাস গ্রাউন্ড লেভেল এবং যেটা সেকেন্ড লেভেল তাদের যে এনার্জি গ্যাপটা, সেটা হচ্ছে 2h নিউ, কারণ এটা 2h নিউ, এটা 0 গ্যাপ করলে 2h নিউ হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি। ঠিক একই রকম ভাবে থার্ড লেভেলে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে n0 ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি অ্যান্ড সো অন সো অন সো অন। তাহলে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন থেকে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, মানে টেম্পারেচার যখন তুমি ফিক্স করে দিচ্ছ, কোন লেভেলে কতগুলো পার্টিকেলস অ্যাকচুয়ালি থাকতে পারে সেটা তুমি বের করে ফেলতে পারছো। গ্রাউন্ড লেভেলে কিন্তু n0টা পার্টিকেলস থাকে, তাহলে ফার্স্ট এক্সাইটেশনের নাম্বার অফ পার্টিকেলস হবে n0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, সেকেন্ড এক্সাইটেড স্টেটে n0 ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি, থার্ড এক্সাইটেড স্টেটে n0 ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি অ্যান্ড সো অন। তাহলে আমরা প্রত্যেকটা লেভেলের এনার্জি পেয়েছি, আর প্রত্যেকটা লেভেলে কতগুলো করে পার্টিকেল থাকবে সেটা আমি পেয়ে গেছি। তো দেখো এই এই পেজটার মধ্যে যা বললাম এগুলো পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এখনো এই পেজে যে কথাগুলো বলেছে এখন পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, এবার আমি অ্যাভারেজ এনার্জি বের করব। অ্যাভারেজ এনার্জি বের করব কি করে? খুব স্বাভাবিক ব্যাপার, যে গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেল এন জিরো এনার্জি যদি এপসাইলন জিরো থাকে, তাহলে এটা এন জিরো এপসাইলন জিরো তার টোটাল এনার্জি, এন ওয়ান এপসাইলন ওয়ান, এন টু এপসাইলন টু, এন থ্রি এপসাইলন টু, এগুলোকে যোগ করবো, যোগ করে টোটাল নাম্বার অফ যে অসিলেটর সেটা দিয়ে ভাগ করে দিলাম, এন জিরো প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, এটা দিয়ে ভাগ করে দিলাম। যে কোনো অ্যাভারেজ যেভাবে ক্যালকুলেট করে, আমি এই লেভেলের নাম্বার অফ পার্টিকেলস এন জিরো এনার্জি এপসাইলন জিরো, এখানে নাম্বার অফ পার্টিকেলস এন ওয়ান এনার্জি এপসাইলন ওয়ান, এন টু এপসাইলন টু ইত্যাদি ইত্যাদি, টোটাল এনার্জি ক্যালকুলেট করলে কত হবে? এন জিরো এপসাইলন জিরো, এন ওয়ান এপসাইলন ওয়ান, এন টু মানে এন জিরো এপসাইলন জিরো প্লাস এন ওয়ান এপসাইলন ওয়ান প্লাস এন টু এপসাইলন টু প্লাস ডট 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 ডট, এটা টোটাল এনার্জি হলো। তাকে ভাগ করছে কি টোটাল নাম্বার অফ পার্টিকেল এন জিরো প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি ইত্যাদি। তাহলে দেখো, তাহলে এবার গ্রাউন্ড লেভেলে যেহেতু এনার্জিটা জিরো, তাহলে প্রথম টার্মটা জিরো হয়ে গেল। সেকেন্ডটা এন ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এই যে এখানে অলরেডি বের করে রাখা আছে, এটা বসিয়ে দিলাম। আর এপসাইলন ওয়ানটা পরিষ্কার এইচ নিউ তুমি দেখতে পাচ্ছ। তারপর এন টুটা হচ্ছে এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ নিউ বাই কেটি, তার এনার্জি এপসাইলন টুটা হচ্ছে টু এইচ নিউ। তারপরে হচ্ছে এন থ্রিটা হচ্ছে এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি, আর এপসাইলন থ্রিটা হচ্ছে থ্রি এইচ নিউ, এইটা প্লাস ডট 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 ডট। আর নিচে রইল কি এন জিরো প্লাস এন ওয়ানের জায়গায় এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি বসিয়ে দিলাম, প্লাস এন টুর জায়গায় এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ নিউ বাই কেটি বসালাম, এটা হচ্ছে এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি বসালাম, প্লাস ডট ডট ডট। আচ্ছা, এবারে উপর থেকে আমি এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি ইন্টু এইচ নিউ, এই পুরো জিনিসটা মানে ফার্স্ট টার্মটাকে কমন নিলাম। প্রথমটা ওয়ান রইল, প্লাস এখানে দুইটা রয়ে গেছে, আর এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ নিউ বাই কেটি আছে, কিন্তু আমি কমন নিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, তাহলে একটা রয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি রয়ে গেল। এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি আছে, আমি কমন নিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ নিউ বাই কেটি রয়ে গেছে, প্লাস ডট 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 ডট। আর ডিনোমিনেটর থেকে শুধুমাত্র এন জিরো কমন যাবে, এন জিরো কমন গেলে পরে থাকছে কত? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এইচ নিউ বাই কেটি প্লাস ডট 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 ডট, এইটা তোমার পড়ে আছে। আর এবারে এই এন জিরো কেটে চলে গেল, তাহলে বাইরে এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি রয়ে গেল। এবারে আমি এই ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটিকে আমি এক্স বলছি। আর যদি এক্স বলি তাহলে খেয়াল করে দেখো যে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের এক্স ফাংশনটা কি হয়? ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। আর এর যদি ডেরিভেটিভ করো, এই ইকুয়েশনটা যদি ডেরিভেটিভ করো, তাহলে হয়ে যায় কত? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সটা স্কোয়ার, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, সেটা হয়ে গেল কত? এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু এক্স, এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, এইটা। তাহলে এবার খেয়াল করে দেখো যে তোমার, খেয়াল করে দেখো যে এই যে ডিনোমিনেটরটা যদি ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটিকে এক্স বলো, তাহলে ডিনোমিনেটর দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম, আর নিউমারেটরটা দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইত্যাদি। এবার ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার একটা কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত? ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স টাকা পড়ে রইল। তাহলে এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি যেমন আছে পড়ে রইল ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। এবার এক্স এর এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলে, তাহলে এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এখানে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এটা হলো। এবার উপর নিচে তুমি ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে এই পার্টটা কেটে গেল, তার উপরে এইচ নিউ রইল, আর নিচে রইল ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। তাহলে দেখো অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড, তার এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে, যেটা সার্টেনলি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, এবং সেটা হচ্ছে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এটা ঠিক আছে? তাহলে বোঝা গেল যে অ্যাভারেজ এনার্জিটা আমি কেমন করে ক্যালকুলেট করলাম। হ্যাঁ, সেইটা পরিষ্কার তোমার কাছে? কোনো অসুবিধা আছে? এইটা দেখো ভালো করে, এই জায়গাটা বুঝে নাও, এইটাই শুধু একটা বড় ডেরিভেশন। এখানে ডেরিভেশনটা ভালো করে দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে বলো।
বলো। কোনো জায়গায় কিছু অসুবিধা হলে বলো, এগুলো খুব সহজ। হ্যাঁ, তুমি স্টেপ বাই স্টেপ দেখো, একটু কনসেন্ট্রেট করো, করে স্টেপ বাই স্টেপ দেখো, বলো যে আমি স্যার এই জায়গায় বুঝতে পারছি না, আমি বলে দেবো। ঠিক আছে এই জায়গাটা? রৌনক ঠিক আছে, বল। মানে কোনো কিছু বুঝতে এই পর্যন্ত অসুবিধা হয়েছে, এই ডেরিভেশন পর্যন্ত? ঠিক আছে তো? আর শিশির ঘোষ, তুই বুঝতে পেরেছিস? তুই আগের দুটো ক্লাস জোগাড় করেছিস? না তুই লাস্ট ক্লাসটা করেছিলিস? লাস্ট ক্লাসটা করেছিলি না? হুম। ও, মানে তিনটে ক্লাস হলো আর কি। হ্যাঁ, আজকে নিয়ে তিনটে ক্লাস। হ্যাঁ, আগের দুটো জোগাড় করেছিস তো? হ্যাঁ, ওটা ভালো করে করে নে। করে নেবে পরপর করে, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন ফলো করবি, সব বুঝতে পারবি। আচ্ছা, তাহলে দেখো আমি এই অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর তার এক্সপ্রেশনটাকে বের করে ফেললাম। এবার আমি আমার আগের জায়গায় ফিরে যাই। তো দেখো আমি যখন এই ডেরিভেশন অফ প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে করছি, তখন এই যে এন নিউ ডি নিউ, মানে আমি যেটা চাইছি এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এটা মানে হচ্ছে যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তাকে আমি গুণ করব অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোডস দিয়ে। এবার নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা র্যালে-জিন্স ফর্মুলার সময়ও আমরা ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ, and it should be multiplied by average energy per vibrational modes. In case of Rayleigh-Jeans formula, average energy per vibrational modes is actually kT. At that time, Rayleigh and Jeans assume that the oscillators are classical oscillators having continuous energy levels, and hence they obey classical equipartition principle. According to classical equipartition principle, average energy per linear simple harmonic oscillator plus average energy per vibrational modes at thermal equilibrium is actually equal to kT. Therefore, at that time, we have multiplied 8 pi nu square by c cube into d nu by kT. But this time the oscillators are quantum oscillators having discrete energy levels that do not obey the classical equipartition principles. Then you have to evaluate the average energy, and average energy per vibrational modes comes out as h nu by e to the power h nu by kT minus 1, যার ডেরিভেশনটা আমরা একটু আগে তোমায় করে দিলাম। এটাকে বসালে তুমি পেয়ে গেলে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। সেটা কত হলো? 8 পাই এইচ নিউ কিউ বাই সি কিউ ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এই যে এক্সপ্রেশনটা বেরোলো, সেটা বেসিক্যালি হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এটা প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে এই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। আচ্ছা, এবারে এই যে এক্সপ্রেশনটাকে পেয়েছি, সেই এক্সপ্রেশন থেকে আমি অনেক কিছু জিনিস করতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে যখন আমরা ডেরিভেশন টেরিভেশন হ্যানাতানা ইত্যাদিগুলো করেছি, সেটা যেমন রো নিউ ভার্সেস নিউ করেছি, রো ল্যামডা ভার্সেস ল্যামডাও করেছি। তাহলে প্রথমেই এই প্ল্যাঙ্কের ফর্মুলাটাকে, যেটা ফ্রিকোয়েন্সির টার্মস, এখানে একটা ওয়েভলেন্থের টার্মসে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, যে এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, তার সঙ্গে 1900 সালের অক্টোবর মাসে যে ফিটিং ফর্মুলাটা দেওয়া হয়েছিল, তার সম্পর্কটা কি? দেখেন, এখানে নিউ কিউব আছে, তার সঙ্গে এ গুণ আছে, এখানে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি আছে, তার সঙ্গে বি গুণ আছে। তার সাথে কম্পেয়ার করলে দেখো পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে এই যে এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে এটাকে নিতে হবে কত? 8 পাই এইচ বাই সি কিউব নিতে হবে, আর বিটাকে নিতে হবে কত? এইচ বাই কে নিতে হবে। তাই যদি এই এক্সপ্রেশনে এর জায়গায় 8 পাই এইচ বাই সি কিউবের জায়গায় এ বসিয়ে দাও, আর এইচ বাই কে এর জায়গায় বি বসিয়ে দাও, তাহলে দেখো তোমার এই যে ফিটিং ফর্মুলা, যেটা সেই ফিটিং ফর্মুলাটা তোমার চলে আসছে।
তার মানে সত্যি সত্যি যে ফিটিং ফর্মুলা, যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারে, সেই ফিটিং ফর্মুলাটা একটা থিওরিটিক্যাল বেসিসে কিন্তু ডিরাইভ করে ফেলা গেল। এবং এই ডেরিভেশনের যেটা মূল জায়গা সেটা হচ্ছে এই যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, এটাকে ভাবা। এর আগে তো পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ হতে পারে, বা এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হতে প্যাকেট হতে পারে। হ্যাঁ, এটা এর আগে কিন্তু কেউ কখনো ভাবেনি, প্ল্যাঙ্ক প্রথম ভাবলেন। এইটাই হচ্ছে তার রেভলিউশনারি আইডিয়া। বাকি অঙ্কগুলো তো তুমি ইজিলি করতে পারো। আচ্ছা, এবার তারপর আমি যেটা করলাম সেটাকে ইন টার্মস অফ ওয়েভ লেন্থে রিপ্লেস করলাম। তাহলে ওয়েভ লেন্থে রিপ্লেস করলে কি হবে, যে নিউ এর জায়গায় তুমি সি বাই ল্যামডা লেখো, মানে ফ্রিকোয়েন্সিটা সি বাই ল্যামডা, ডি নিউ কত হলো, মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা হলো। এবারে আমি এই রো নিউ ডি নিউটাকে ল্যামডার টার্মসে দিয়ে যাচ্ছি, রো ল্যামডা ডি ল্যামডা, সেটা হয়ে যাচ্ছে 8 বাই এইচ বাই সি কিউব, নিউ এর জায়গায় সি বাই ল্যামডা তার হোল কিউব হয়ে গেল, ইন্টু ডি নিউ এর জায়গা হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা হয়ে গেল, আর একটু তোমার এইচ সি বাই কেটি, এখানে এইচ নিউ বাই কেটি, এই নিউ এর জায়গায় তুমি সি বাই ল্যামডাটাকে বসিয়ে দিলে, আর ইটু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে মাইনাস ওয়ান হলো। এবারে কিছু কিছু জিনিস কেটে যাচ্ছে, দেখো তোমার এখানে এই তোমার একটা সি কিউ আর সি কিউ তোমার কেটে চলে গেলে, একটা সি জাস্ট রয়ে গেল, তাহলে 8 বাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে মাইনাস ওয়ান। আর এখানে নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করেছি, কারণটা কি, অ্যাজ ইট অনলি ইমপ্লাইজ দ্যাট ইন দ্য লং ওয়েভলেন্থ রিজিয়ন রো ল্যামডা ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন ল্যামডা। মানে তুমি যদি ফ্রিকোয়েন্সির টার্মসে দেখো, ফ্রিকোয়েন্সি বাড়ালে যে জিনিসটা পারে, ওয়েভলেন্থ কমালে হচ্ছে সেই জিনিসটা বাড়ে, কারণ ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থে ইনভার্স রিলেশনস আছে। সেখানে নেগেটিভ সাইনটা এসেছে, নেগেটিভ সাইনটা আমি জাস্ট এখানে ইগনোর করছি। তাহলে এই যেটা বেরোলো, এইটা হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাকবোর্ড এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ওয়েভলেন্থ। তাহলে এই যে দুটো এক্সপ্রেশন, এই দুটো এক্সপ্রেশন থেকে অনেক কিছু করতে হবে। একটা প্ল্যাঙ্কস ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, আর একটা প্ল্যাঙ্কস ফর্মুলা ইন টার্মস অফ ওয়েভলেন্থ। এই যে দুটো এক্সপ্রেশন, এটাকে মেমোরাইজ করে ফেলতে হবে। এইটা আমার অনেক জায়গায় অনেক কিছু করতে তোমার কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা পাওয়া গেল, এ কি সত্যি সত্যি এক্সপেরিমেন্টাল অবজারভেশন করে কারেক্টলি এক্সপ্লেন করতে পারে? ছবিটাকে যে এক্সটেন্ড করতে পারে সেটা আমি করে দেখে নিয়েছি, বাকি জিনিসপত্রগুলো কি পারছে সেটা দেখা যাক। আচ্ছা, প্রথম যে জিনিসটা বলার সেটা হচ্ছে এই যে তুমি যদি এই রো নিউ ভার্সেস নিউ বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করো, এই যে কালো যে ছবিটা সেটা তোমার এক্সপেরিমেন্টাল ছবিও বলতে পারো, এবং এটাই হচ্ছে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন থেকে যে ছবিটা সেরকম, বা এখানেও ঠিক একই রকম, যে কালো যে ছবিটা সেটা এক্সপেরিমেন্টাল ছবিও বলতে পারো, বা তোমার ওই যেটা প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে যেটা আসে সেটা তুমি দেখতে পাচ্ছ, সেটা একই রকমের হবে। আচ্ছা, এবারে র্যালে-জীন্স ফর্মুলা তুমি কি দেখেছিলে? না, র্যালে-জীন্স ফর্মুলা তুমি দেখেছিলে যে লো ফ্রিকোয়েন্সিতে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে, বা লং ওয়েভলেন্থে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে। তার মানে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা যদি যে কোনো ফ্রিকোয়েন্সি বা যে কোনো ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্টটা দেয়, তাহলে আমি যদি লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নে দেখি, তাহলে নিশ্চয়ই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা র্যালে-জীন্স ফর্মুলাটাকে রিপ্রোডিউস করতে পারবে। তো সেটা আমরা দেখতে চাইছি যে কেমন করে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আমি র্যালে-জীন্স ফর্মুলাটা আনতে পারি। তো আমি যদি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিতে করতাম কি হতো, দেখো প্ল্যাঙ্ক ফর্মুলাটা হচ্ছে রো নিউ ডি নিউ সমান 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এবারে লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে কি হবে, এইচ নিউ বাই কেটিটা মাঝ লেস দেন ওয়ান, তাহলে এইচ নিউ বাই কেটি যদি মাঝ লেস দেন ওয়ান হয়, তাহলে আগের মতো ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটিকে তুমি লিনিয়ারাইজ করে ফেললে ওয়ান প্লাস এইচ নিউ বাই কেটি এইরকম হবে। এই যে আমি যেমন এখানে করে দেখালাম না, যে ই টু দি পাওয়ার এক্স এর যখন এক্সপানশনটা হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল পর ডট 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 এক্স ছোট হয়ে গেলে ই টু দি পাওয়ার এক্স টাকে 1 প্লাস এক্স হয়ে গেল। এখানে ঠিক সেই কাজটা কি করা হচ্ছে, আমি এখানে লিনিয়ারাইজ করে নিলাম, যে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি কে 1 প্লাস এইচ নিউ বাই কেটি হয়ে গেল। তাহলে ডিনোমিনেটরটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 করে দিলে সেটা এইচ নিউ বাই কেটি হয়ে যায়, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে রো নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই, এমনি এখানে দেখো এই যে 8 পাই এইচ নিউ কিউ বাই সি কিউ, ডি নিউ যেমন ছিল, আর ডিনোমিনেটরে এইচ নিউ বাই কেটি আমি বসিয়ে দিচ্ছি। তাহলে কেটিটা উপরে গুণ হয়ে গেলে একটা এইচ নিউ কেটে গেল, তাহলে 8 পাই কেটি নিউ স্কয়ার বাই সি কিউ ইনটু ডি নিউ হয়ে গেল। এটা দেখো র্যালে-জীন্স ফর্মুলাটা তুমি পেয়ে গেলে। তাহলে প্ল্যাঙ্কস ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি থেকে র্যালে-জীন্স ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি তুমি নিয়ে চলে এলে পরিষ্কারভাবে দেখতে পারলে। আর এটাই যদি ওয়েভলেন্থের টার্মসে থাকতো, এটা নিজে বাড়িতে এমনিই করতে পারবে, যে প্ল্যাঙ্কস ফর্মুলাটা হচ্ছে 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5
ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ বাই ল্যামডা কেটে -1। এবার লং ওয়েভলেন্থ রিজিয়নে কি হবে, যদি ওয়েভলেন্থ খুব বড় হয়ে যায় তাহলে এইচ বাই ল্যামডা কেটে আবার খুব ছোট হয়ে গেল। ফ্রিকোয়েন্সি এখানে লো মানে হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে লম্বা, কারণ নিউ হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা কেটে এটা মাঝ লেস দেন 1 হলো। তাহলে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটিকে তুমি আবার লিনিয়ারাইজ করে দিয়ে নিয়ে 1 প্লাস এইচ সি বাই ল্যামডা কেটি করলে, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে যেখানে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি -1 ছিল সেটার জায়গায় এইচ সি বাই ল্যামডা কেটি বসিয়ে দাও, হয়ে গেল কত, রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। তাহলে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা র্যালেজিস ফর্মুলাটা রিডিউস করে যায় কখন না, তোমার লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নে। তাহলে এটা দেখে নাও ভালো করে যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা কেমন করে র্যালেজিস ফর্মুলাটাকে এনে দিচ্ছে, কখন না যখন তোমার ফ্রিকোয়েন্সি লো বা ওয়েভলেন্থ লং। কেন লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নটাকে টার্গেট করছি? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? কেটে গেল মনে হয়। হ্যালো, তাহলে ইন্টারনেটে একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, একটু ইন্টারনেটের একটুখানি অসুবিধা হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে দেখো এই যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা যে র্যালেজিস ফর্মুলাতে রিডিউস করে গেল, আমি লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নটা কেন টার্গেট করছি, কারণ আমি আগের দিন দেখেছিলাম যে র্যালেজিস ফর্মুলাটা লো ফ্রিকোয়েন্সি লং ওয়েভলেন্থেই হচ্ছে এক্সপেরিমেন্টের কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে। যদি ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় বা ওয়েভলেন্থ কম হয়ে যায়, মনে আছে তো, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে হয়ে যায়, অর্থাৎ র্যালেজিস ফর্মুলা ফেল করে। আর প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি বা যে কোনো ওয়েভলেন্থ রিজিয়নই কারেক্ট রেজাল্ট দেয়। সেই জন্য এই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে র্যালেজিস ফর্মুলা আনতে গেলে তোমাকে অবভিয়াসলি লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নটাকেই টার্গেট করতে হবে। ঠিক আছে? তো দেখো এই যে পেজে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা কেমন করে র্যালেজিস ফর্মুলা রিডিউস করা হলো সেটাকে বোঝানো হলো। এটা বুঝতে কিছু অসুবিধা আছে? দেখে নাও। কিছু অসুবিধা আছে বলো। কে এলো আবার, এখন আবার কে আসছে রে? কিরে, বুঝতে পেরেছিস সেটা? এটা সবাই বুঝেছিস? কে বুঝিসনি বল, সৎভাবে বল, কারো যদি বুঝতে কিছু অসুবিধা হয়। বসাক, তুই তো একদম নতুন। দেখছি মানে কি, এইটা কোন 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 ওয়ার্ডটা বা কোন সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হচ্ছে? রৌনক, এই বসাককে একটু হেল্প করে দিস আগের দুটো লেকচার টেকচার দিয়ে, বুঝলি? চিনিস তো বসাককে তুই? তোর বন্ধু তো? হুম। আচ্ছা। আর শিশির ঘোষ, তুই একটুখানি বুঝে নিবি ভালো করে। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে চলে এসো যে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে কেমন করে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে আনা যায়। প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা। আচ্ছা, প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে যে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা যে আসবো, মানে প্ল্যাঙ্কস ফর্মুলা, প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা যে আসবো আর কি, সেইটার জন্য তোমাকে কিন্তু শর্ট ওয়েভলেন্থ বা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নটাকে দেখতে হবে, কারণ ভিন্স ডিস্ট্রিবিউশন ল তোমার শর্ট ওয়েভলেন্থ বা হাই ফ্রিকোয়েন্সিতে কারেক্ট রেজাল্ট দেয়।
র্যালে-জিন্স ফর্মুলা লো ফ্রিকোয়েন্সি লং ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্ট দেয়, আর ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা হাই ফ্রিকোয়েন্সি শর্ট ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্ট দেয়। সেখানে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে যখন ভিন্স ডিস্ট্রিবিউশন লটা তুমি আনবে তখন সার্টেনলি শর্ট ওয়েভলেন্থ বা হাই ফ্রিকোয়েন্সিতে আনবে। আচ্ছা, এবারে এই ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে যখন আমরা ভিন্স ডিসপ্লেসমেন্ট ল করেছিলাম তখন তুমি দেখেছিলে সেটা ইন টার্মস অফ সব ওয়েভলেন্থ, সেই জন্য আমরা প্ল্যাঙ্কস ফর্মুলাটা থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ইন টার্মস অফ ওয়েভলেন্থ নিয়ে আসছে। তাহলে প্ল্যাঙ্কস ফর্মুলাটা কি? রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 8 পাই এইচ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ বাই ল্যামডা কেটে -1। তাহলে ইন দ্য শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন কি হচ্ছে না, ল্যামডা যদি খুব ছোট হয় তাহলে এইচ বাই ল্যামডা কেটিটা হচ্ছে মাঝ মাঝ গ্রেটার দ্যান 1। তাহলে ই টু দি পাওয়ার এইচ বাই ল্যামডা কেটি অবশ্যই মাঝ মাঝ গ্রেটার দ্যান 1। তাহলে ই টু দি পাওয়ার এইচ বাই ল্যামডা কেটি -1 এর এই -1টাকে তুমি জাস্ট সিম্পলি ইগনোর করতে পারো। তাহলে এই ডিনোমিনেটরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এইচ বাই ল্যামডা কেটি। তাই ডিনোমিনেটরের জায়গায় এই -1টাকে তুমি বাদ দিয়ে দিয়েছো, বাদ দিয়ে এটাকে উপরে তুলে দাও, তাহলে কত হচ্ছে? রো ল্যামডা ডি ল্যামডা হয়ে গেল 8 পাই এইচ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার -এইচ বাই ল্যামডা কেটি ডি ল্যামডা। এবারে আমি 8 পাই এইচ কে এ ভাবছি, আর এদিকে তোমার এই এইচ সি বাই কেটাকে তুমি ধর বি ভাবছো। তাহলে রো ল্যামডা ডি ল্যামডা হয়ে গেল কত? এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার বি বাই ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা। এই যে ইকুয়েশনটা, এইটাই হচ্ছে তোমার ভিন্স ডিস্ট্রিবিউশন ল, যেখানে এটা 8 পাই এইচ সি, বিটা হচ্ছে এইচ সি বাই কে। দেখো এই ফর্মুলাটা আমরা আগের দিনে ব্যবহার করেছিলাম র্যালে-জিন্স ফর্মুলা ঠিক আগে, এটা হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ল ছিল। এটা কিন্তু ভিন্স ডিসপ্লেসমেন্ট ল না, এটা হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা আচ্ছা, এবারে এইখান থেকে তুমি যখন ভিন্স ডিসপ্লেসমেন্ট লটাকে নিয়ে আসো, কি করে নিয়ে আসো না, তুমি ছবি থেকে পরিষ্কার দেখেছো যে একটা পার্টিকুলার ল্যামডা আছে যেখানে রো ল্যামডাটা ম্যাক্সিমাম। তাহলে সেই ল্যামডা ম্যাক্সটাকে বের করতে হবে। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম, তোমাকে কি করতে হবে না, এই রো ল্যামডাটাকে ডেরিভেটিভ করে 0 করতে হবে। সেটাই আমি করছি, যে ডি ডি ল্যামডা, এই যে পার্টটা আমি ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো 8 পাই, এটা কিন্তু ইকুয়াল টু 0, তাহলে 8 পাই এইচ সি যেহেতু কনস্ট্যান্ট, এটা তোমার বাদ চলে গেল। তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে -5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে যেমন আছে রেখে দিলাম। তারপরে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টা যেমন আছে রেখে দিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে তার ডেরিভেশনটাকে ডেরিভেটিভটাকে করছি, হচ্ছে কত? ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে। আর এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে দেখো এখানে 1 বাই ল্যামডা ডেরিভেটিভ করলে -1 বাই ল্যামডা স্কয়ার হয়, ওই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, তাহলে এইচ সি বাই ল্যামডা স্কয়ার কেটে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত? এখানে -5 প্লাস এখানে পড়ে থাকছে এইচ সি বাই ল্যামডা কেটে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে না, আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0 or e to the power -hc by lambda kt equal to 0 or -5 plus hc by lambda kt equal to 0। মানে তিনটে জিনিসের প্রোডাক্ট যদি 0 হয়, যে কোনো একটা 0 হলেই চলবে। তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 যদি 0 হয়, ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি। ই টু দি পাওয়ার -hc বাই ল্যামডা kt যদি 0 হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0। কিন্তু এরা দুজন কখনো ম্যাক্সিমা করসপন্ড করে না, এরা দুজন ডু নট করসপন্ড ম্যাক্সিমা, ডু নট করসপন্ড ম্যাক্সিমা। সেটা ছবি দেখলেই তুমি বুঝতে পারবে, ল্যামডা 0 বা ল্যামডা ইনফিনিটি কোনোভাবে ওটা ম্যাক্সিমা দিয়ে যায়নি। তাহলে পরেরটা যেটা, সেইটা দেখতে হবে। সেখান থেকে -5 প্লাস এইচ সি বাই ল্যামডা কেটে যদি 0 হয়, তাহলে সেখান থেকে টি ইন্টু এই ল্যামডাটাই ল্যামডা ম্যাক্স, তাহলে টি ইন্টু ল্যামডা ম্যাক্স 1/5 এইচ সি বাই কে হলো। তাহলে টি ল্যামডা ম্যাক্সটা দেখো 1/5 সিটি হয়ে গেল, যেখানে সিটিটা হচ্ছে এইচ সি বাই কে। হ্যাঁ, তাহলে মধ্যে কথা কেটে দাঁড়াচ্ছে টি ল্যামডা ম্যাক্সটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা তুমি পেয়ে গেলে। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে তুমি একটা সার্টেন টেম্পারেচারে যদি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করো, যদি এরকম দেখতে হয়, টেম্পারেচার বাড়িয়ে দিলে ছবিটা এরকম দেখতে হয়ে গেল। তাহলে যেটা আমি সেকেন্ড ফিচারের মধ্যে বলেছিলাম, যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেনসিটি সেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে। হ্যাঁ, কিন্তু ল্যামডা ম্যাক্স মানে পজিশন অফ দ্য ম্যাক্সিমাম, সেটা হচ্ছে শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়। তাহলে এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা তুমি বের করলে, হ্যাঁ, তার জন্য ডেরিভেটিভ, এবং পরিষ্কার দেখতে পাচ্ছ এই ছবিতে ল্যামডা যখন টেন্ডস টু ইনফিনিটি বা ল্যামডা ইকুয়াল টু 0 দুটোই কিন্তু ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না। তাহলে ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে এই মাঝের ভ্যালুটা, সেখান থেকে টি ল্যামডা ম্যাক্স তুমি কনস্ট্যান্ট পেয়ে গেলে। আচ্ছা, এবারে
এবার টি ল্যামডা ম্যাক্সটা অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কত বোঝার জন্য প্রথমে কনস্ট্যান্ট সি টুটাকে বের করো, এটাকে অনেক সময় সেকেন্ড রেডিয়েশন কনস্ট্যান্ট বলা হয়। এই সেকেন্ড রেডিয়েশন কনস্ট্যান্ট এইচ/কে, যেখানে এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড আমি বসালাম। সিটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড লাইটের স্পিড। আর বোলজম্যান কনস্ট্যান্ট কেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন বসালাম। সেটা বেরোবে 14.4, মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি, অ্যাপ্রক্সিমেটলি 14.4 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হবে। আর টি ল্যামডা ম্যাক্সটা যদি 1/5 C2, এটা 1/5 ইন্টু 14.4 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হবে। এটা অ্যাকচুয়াল ভ্যালুটাকে যদি তুমি বের করো, এটা বেরোবে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। তাহলে এইটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে টি ল্যামডা ম্যাক্স 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। তা দেখো এইটা পরীক্ষায় খুব দেয়, যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, একদম পরীক্ষায় খুব রেগুলার বেসিসে দেয়। প্ল্যাঙ্কস ফর্মুলা, সেখান থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন ল, সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা। এটা কেমন করে হলো, এটা একটুখানি ভালো করে দেখে দেখো। এই জায়গাটা কোনো অসুবিধা আছে তাহলে বলো। এই যে পেজে যে পার্টটা করেছি সেই জায়গাটা কোনো কিছু অসুবিধা থাকলে দেখে না, বলে না যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না বা কিছু। কনসেপচুয়াল জায়গাটাও খেয়াল রাখবে, আর যে ডেরিভেশনের জায়গাটা হচ্ছে সেটাও খেয়াল রাখবে। আমি একটু কম সময়ের মধ্যে করার জন্য আমি তোমার পিপিটিটাকে ব্যবহার করছি, হ্যাঁ। কিন্তু তুমি বলো, দরকার হলে আমি আবার বসে বসে তোমায় করে দেবো, এসবগুলো করে দেবো, কোনো সমস্যা হবে না। দেখো ঠিক আছে, রে ছেলেরা, শোনা যাচ্ছে কথা? হুম, হ্যাঁ, আচ্ছা। দেখো লাস্ট একটা ডেরিভেশন করব, সেটা হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে কেমন করে স্টিফেন বোলজম্যান লটা আনা যায়। প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান ল, দেখো তার জন্য তুমি টোটাল ফ্লাক্সটা, মানে স্টিফেন বোলজম্যান ল কি বলেছিল, যে টোটাল ফ্লাক্সটা হচ্ছে 3⁴ এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ টোটাল এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে টোটাল ফ্লাক্স বলা হচ্ছে। সেটা হলো সিগমা T⁴, এখানে সিগমা শুধু স্টিফেন কনস্ট্যান্ট বা স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে এবার টোটাল ফ্লাক্স মানেটা কি? ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি আর নিউ ডি নিউ, এটা আমরা একদম প্রথমেই আগের ক্লাসেই বলেছিলাম, যেখানে আর নিউ ডি নিউটাকে লেখা যায় 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ। এখানে রো নিউ ডি নিউটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সিতে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, আর আর নিউ ডি নিউ হচ্ছে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সিতে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এটা তাহলে এবার এই রো নিউ ডি নিউর এই যে এক্সপ্রেশনটা, এইটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আমি বসিয়ে দিলাম। তাহলে 1/4 সিটা জাস্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি 8πh নিউ কিউ বাই সি কিউ, এটা ডি নিউ বাই e⁻h নিউ বাই kt মাইনাস 1। মানে এই যে আর নিউ ডি নিউ কাকে বলে, রো নিউ ডি নিউ কাকে বলে, এবং আর নিউ ডি নিউর যে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, এটা কিন্তু আগের লেকচারে পরিষ্কারভাবে বলা হয়েছে। তাহলে আমাকে যখন প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান লটাকে করতে বলা হচ্ছে, আমি টোটাল ফ্লাক্সটাকে T⁴ এর সঙ্গে প্রপোর্শনাল দেখবো, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা স্টিফেন কনস্ট্যান্ট বা স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, তার ভ্যালুটা কি হয় দেখবো। এবার এই রো নিউ ডি নিউর এক্সপ্রেশনটা আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। তাহলে 1/4 সি যেমন আছে আছে, এখানে 8πh বাই সি কিউবটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি নিউ কিউব বাই e⁻h নিউ বাই kt মাইনাস 1 ইন্টু ডি নিউ হলো। আচ্ছা, এবারে এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে, করার জন্য তুমি h নিউ বাই kt কে x ভাবো। তাহলে h নিউ বাই kt কে যদি x ভাবো, তাহলে নিউটা হয়ে গেল kt বাই h ইন্টু x, আর ডি নিউটা হয়ে গেল kt বাই h ইন্টু dx। এবারে নিউ যখন 0 সার্টেনলি এক্সও 0, নিউ যখন ইনফিনিটি সার্টেনলি এক্সও ইনফিনিটি। মানে নিউ যদি kt বাই h ইন্টু x হয়, তাহলে পরিষ্কার নিউ 0 হলে এক্স 0, নিউ ইনফিনিটি হলে এক্সও ইনফিনিটি।
তাহলে দেখো আমি ইন্টিগ্রেশনটা কি করছি, এটা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি রইল। নিউ এর জায়গায় বসিয়ে দিলাম কেটি বাই এইচ ইন্টু এক্স, তার মানে কেটি বাই এইচ তার হোল কিউব ইন্টু এক্স কিউব হলো। ডি নিউ এর জায়গায় বসিয়ে দিলাম কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, আর ডিনোমিনেটর এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হয়ে গেল। তাহলে এক্স কন্টেনিং টার্মটা ইন্টিগ্রেশনের মধ্যে রেখে বাকিগুলো সব বাইরে বের করে দাও। তাহলে এখানে দেখো সি আর সি কিউব মিলে সি স্কোয়ার, 4 আর এইচ মিলে 2 হচ্ছে, তাই 2 পাই এইচ বাই সি স্কোয়ার। আচ্ছা এবারে এইখান থেকে 1 মিনিট, আমি একটা কিছু এখানে সি স্কোয়ার, এটা সি কিউব হয়ে গেছে ভুল করে। তোমার এখানে দেখো এই এই এক্সপ্রেশন যে তখন তুমি বসাচ্ছ, তাহলে 2 পাই এইচ বাই সি স্কোয়ার আছে, হ্যাঁ সি স্কোয়ার 2 পাই এইচ বাই সি স্কোয়ার, এখানে কেটি বাই এইচ হোল টু দি পাওয়ার 4 হলো, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স আছে এটা। আচ্ছা এবারে তোমার এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা কষা একটুখানি কঠিন, তুমি জাস্ট এর ফর্মুলাটাকে মুখস্থ করে বসিয়ে দেবে। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, যেটা এইটা হচ্ছে তোমার পাই টু দি পাওয়ার 4/15 হয়। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স পাই টু দি পাওয়ার 4/15 হয়। তা কি দাঁড়াচ্ছে 2 পাই এইচ, এটা সি কিউব না এটা সি স্কোয়ার, এটা ভুল হয়েছে একটুখানি এইটা। তা 2 পাই এইচ বাই এখানে দেখো 2 পাই, এখানে একটা এইচ টু দি পাওয়ার 4 আছে আর এইচ আছে, একটা এইচ কিউব হয়ে গেল, কে টু দি পাওয়ার 4 হলো, টু দি পাওয়ার 4 হলো, এটা পাই টু দি পাওয়ার 4/15 হলো। তাহলে এটা করলে 2/15 পাই টু দি পাওয়ার 5 হচ্ছে, কে টু দি পাওয়ার 5 হচ্ছে, এটা তোমার সি স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার এইচ কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4 হলো। এবারে এই পুরো জিনিসটাকে তুমি সিগমা ভাবলে, তাহলে দেখো টোটাল এক্সাইটমেন্টটা হয়ে যাচ্ছে হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4, যেখানে এই সিগমাটাই হচ্ছে এইটা হয়ে গেল স্টিফেন বোলজম্যান ল, আর এই পুরো জিনিসটা এটা হচ্ছে তোমার স্টিফেন্স কনস্ট্যান্ট বা স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। এবার স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারো। এটা হচ্ছে তুমি এখানে জাস্ট প্রত্যেকটা ভ্যালু জাস্ট বসিয়ে দাও। এখানে শুধু একটু ভুলটা ঠিক করে নিই, এটা 2 আর কি। তাহলে এটা হচ্ছে যে তোমার 2/15, পাই এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 3.14 লিখেছি টু দি পাওয়ার 4, কে এর ভ্যালু বসিয়ে দিলাম, কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন হলো। সি স্কোয়ার যেটা যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার হলো, আর এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড তার কিউব। আমি জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে উত্তরটা বেরোবে, দেখবে এটা আমি মানে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -4। এখানে স্টিফান কনস্ট্যান্ট ইউনিটটা তুমি পরিষ্কার বুঝতে পারবে, এইটা হচ্ছে এনার্জি ফ্লাক্স, মানে তার ইউনিট হবে মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তাহলে এইটার ইউনিট হচ্ছে জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, এইটা তাকে টি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ হলে কেলভিন টু দি পাওয়ার -4 হলে এটা হচ্ছে স্টিফান কনস্ট্যান্ট সমান হয়ে গেল। তা দেখো তুমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান ল এর ডেরিভেশনটাকে করে ফেলতে পারো। তো দেখো এইটা বুঝতে যদি কিছু অসুবিধা থাকে বলো। তাহলে কেমন করে আমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান লটাকে নিয়ে এলাম সেটা একটুখানি দেখে। মানে বেসিক্যালি হচ্ছে এক্সপেরিমেন্টাল যা যা অবজারভেশন দেখা গিয়েছিল, এই সমস্ত অবজারভেশনগুলোকেই হচ্ছে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ডিরাইভ করা সম্ভব হচ্ছে। তো দেখো এই ডেরিভেশনটায় কোথাও যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে। ঠিক আছে তো।
আচ্ছা, ঠিক। আচ্ছা, এইটা তো আমরা একটু আগে বলে গেলাম। আচ্ছা, এবারে আমি মানে তোমাদের যা বিএসসি স্ট্যান্ডার্ডে যা দরকার হয় আমরা বেসিক্যালি বলেছি। এবারে কতকগুলো জিনিস আমি যারা একটুখানি ইনকুইজিটিভ বা আরো ডিটেলে পড়তে চাও তাদের জন্য আমি কতগুলো প্রবলেম দিচ্ছি, যে প্রবলেমগুলো একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করবে আমাদের বইয়ের হেল্প নিয়ে। আচ্ছা, প্রথম যে জিনিসটা দেখো, যে আমরা যখন লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের যে কোয়ান্টাইজড এনার্জি এক্সপ্রেশনের যে ফর্মুলাটাকে ব্যবহার করেছি সেটা হচ্ছে ভিএইচ নিউ, মানে এপসাইলন ভি ইকুয়াল টু ভিএইচ নিউ উইথ ভি ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। আচ্ছা, এইটা যদি হতো তাহলে ভি ইকুয়াল টু যখন 0 তখন এনার্জিটা 0 হচ্ছে, অর্থাৎ মিনিমাম পসিবল এনার্জি যেটাকে বলে 0 পয়েন্ট এনার্জি সেটা হচ্ছে 0 হচ্ছে। পরবর্তীকালে প্ল্যাঙ্কের সময় কোনো অসুবিধে ছিল না বা আইনস্টাইনের সময় কোনো অসুবিধে ছিল না, কিন্তু যখন মানে তোমার 1925 সাল নাগাদ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল চলে এলো। এই আনসার্টেনটি প্রিন্সিপাল বলবে যে এই হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা 0 হতে পারে না, অর্থাৎ মিনিমাম এনার্জিটা 0 হতে পারে না। তখন একটা এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশন এলো। সেই এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে এপসাইলন ভি ইকুয়াল টু ভি প্লাস হাফ এইচ নিউ, যেখানে ভিটা হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট। এখন দেখো তুমি যদি মিনিমাম এনার্জিটাকে বের করতে চাও ভি ইকুয়াল টু 0 বসিয়ে, তাহলে সেটা হয়ে গেল কত, হাফ এইচ নিউ। তার মানে এখন 0 পয়েন্ট এনার্জি থেকে নন জিরো, সেখানে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি কারেক্ট রেজাল্ট। আর এবারে যদি তোমার হয়, মানে তুমি জাস্ট এইটাকে এইরকম করে ভাবতে পারো, ভি প্লাস হাফ এইচ নিউ মানে কত, ভি এইচ নিউ প্লাস হাফ এইচ নিউ। এই হাফ এইচ নিউ পার্টটাকে, এটাকে 0 পয়েন্ট এনার্জি, সেটা তো প্রত্যেকটা অসিলেটরের ক্ষেত্রে আছে। তাহলে এবারে যখন অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশনটা আমি যেটা করেছি সেটা এপসাইলন ভি ইকুয়াল টু ভি এইচ নিউ দিয়ে, সেখানে যদি অ্যাভারেজ এনার্জিটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 বেরোয়, তাহলে এই এক্সপ্রেশন থেকে অ্যাভারেজ এনার্জি বের করলে বেরোবে এটা হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। তাহলে যে অ্যাকচুয়ালি এনার্জি এক্সপ্রেশনটা এইটার বদলে কিন্তু এইটা হওয়ার কথা। ঠিক আছে? তাহলে এই যে তুমি যেটা করবে এইটাকে ফলো করো, এই যে এইভাবে যে ডেরিভেশনটা অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশনের যে ডেরিভেশনটাকে করা হয়েছে সেটাকে ফলো করে যদি এনার্জি এক্সপ্রেশনটা এপসাইলন ভি ইকুয়াল টু ভিএইচ নিউর বদলে এপসাইলন ভি ইকুয়াল টু ভি প্লাস হাফ এইচ নিউ হয়, তো সেই ভি প্লাস হাফ এইচ নিউ এইটাকে ব্যবহার করে তুমি অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করো। এটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি। ডাউটসটা হচ্ছে তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখি। তাহলে কি প্রবলেমটাকে করতে দিলাম পরিষ্কার তোমার কাছে? ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এইটা ভালো করে বুঝবে। শোনো, প্রত্যেকটা কাজ যেটা বলবো আমি মুখে সেইটা কিন্তু পরিষ্কারভাবে করবে। পরের দিন যদি না পারো আমায় জিজ্ঞেস করবে। ঠিক আছে? আমি করে দেব। কিন্তু আমি যেটা পড়াচ্ছি এবং যেটা প্রবলেম হিসেবে দিচ্ছি আমি কিন্তু আশা করব সেটা তুমি সব জানো। ঠিক আছে? তা তুমি জাস্ট এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে নিলে, বাড়িতে কিছুই করলে না, এখানে ভাব করলে যে তুমি সব করেছো, তাহলে কিন্তু লেখাপড়াটা হবে না। এটা মাথায় রাখবে। হুম? তাহলে আমি এই এপসাইলন ভি ইকুয়াল টু ভিএইচ নিউ এটা দিয়ে যেমন করে অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করেছি সেটা নিজে কষবে, কষে ব্যাপারটাকে বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে এবারে যদি এই এপসাইলন ভি এর এক্সপ্রেশনটা ভি প্লাস হাফ এইচ নিউ হয়, তাহলে তুমি কেমন করে কষবে এবং সেখান থেকে অ্যাভারেজ এনার্জিটা এই যেটা ছিল তার সঙ্গে হাফ এইচ নিউ প্রত্যেকটা অসিলেটরের সাথে কেমন করে জুড়ে যাচ্ছে সেটা তুমি পরিষ্কার দেখাবে। এটা তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, সেকেন্ড যে হোমওয়ার্কটা আমি দিচ্ছি, দেখো আমরা ঠিক আছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড লোকেরা যতটুকু পড়ে আমরা ততটুকু পড়েছি। ঠিক আছে? কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন আমরা ব্যবহার করেছি যে এক্সপ্রেশনগুলো তোমার ধরে নেওয়া টাইপের আর কি, তার ডেরিভেশন টেরিভেশন আমরা লিখিনি। যেমন ধরো গতদিনের ক্লাসে আমরা আর নিউ ডি নিউ সেটাকে 1/4 সি রো নিউ ডি নিউ এটা আমরা ব্যবহার করেছি। মানে আর নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। আর রো নিউ ডি নিউ হচ্ছে এনার্জি ডেনসিটি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি বা এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। এনার্জি ডেনসিটি, এটা ফ্লাক্স রিপ্রেজেন্ট করে, এটা এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট, তারা এইরকম ভাবে কানেক্টেড। বা আর ল্যামডা রো ল্যামডা টার্মসও বলতে পারো, আর ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 1/4 সি রো ল্যামডা ডি ল্যামডা। এবং সেইখান থেকেই বেসিক্যালি আসছে
টোটাল এক্সাইটমেন্ট হচ্ছে 1/c ইন্টু এনার্জি ডেন্সিটিটা, মানে এই যে মানে এইখানে ই বার টিটা হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল এনার্জি ডেন্সিটি, টোটাল এনার্জি ডেন্সিটি, যেটা বেসিক্যালি ইন্টিগ্রাল রো নিউ ডি নিউ 0 থেকে ইনফিনিটি। এইটা তুমি দেখেছো এমটিটা 1/c ইন্টু এই ইটিটা হয়। তাহলে এইগুলো যে কি করে এলো, হ্যাঁ, সেইটা তুমি একটুখানি ভাবার চেষ্টা করো যে আর নিউ ডি নিউটা কেন 1/c রো নিউ ডি নিউ, এইটুকু বুঝলেই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এইটা তুমি বাড়িতেও করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এই নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম, সেটা র্যালে জিন্স ফর্মুলা এবং প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা দুজনের ডেরিভেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এন নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। তাই যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম এন নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। এটা কোথা থেকে এলো এই ডেরিভেশনটা, সেই ডেরিভেশনটা আমরা কিন্তু করে দিইনি, ব্যবহার করেছি। তো সেই ডেরিভেশনটা কি করে করবে সেটাও তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, তারপরের হোমওয়ার্কটা তো অবশ্যই করবে, মানে বাকি তিনটে যদি নাও করো এই পরেরটা অবশ্যই করবে। সেটা হচ্ছে এই যে আমরা যখন ভিন ডিসপ্লেসমেন্ট লটা করলাম, কি করে করেছি খেয়াল করে দেখো। এই যে আমি যেটা এই একটু আগে করে গেলাম, সেখানে হচ্ছে ভিনস প্লাঙ্ক ডিস্ট্রিবিউশন ল থেকে ভিন ডিস্ট্রিবিউশন লতে নিয়ে এসেছি এই একটা অ্যাপ্রক্সিমেশন করে, এই সি বাই ল্যামডা কে মাঝে মাঝে গ্রেটার দেন এই 1, এই অ্যাপ্রক্সিমেশনটাকে করে তারপর সেখান থেকে ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে করেছি। তাহলে দেখো যে প্ল্যাঙ্কস ফর্মুলাটাকে ভিন ডিস্ট্রিবিউশন লতে আনার জন্য আমাকে তাকে অ্যাপ্রক্সিমেশন করতে হয়েছে, তার জন্য একটা এরার সাডেন ইন্ট্রোডিউস হচ্ছে। এবার আমি যদি অ্যাপ্রক্সিমেশনটাকে না করি, মানে আমাদের নর্মাল রাস্তা যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, লং ওয়েভলেন্থ লিমিটে হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা হলো, সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল এল। তার বদলে আমি যদি সরাসরি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাতেও তো রো ল্যামডা ডি ল্যামডার এক্সপ্রেশন আছে, সেই রো ল্যামডাটাকে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করে সেইখান থেকে যদি আমি আসার চেষ্টা করি, তাহলে আমি ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা পাবো কিনা। উত্তর যে পাবো, কিন্তু কি করে পাবো সেইটা তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম। তাহলে আমরা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা এনেছি এই থ্রু দিয়ে, মানে ভিন্স ডিস্ট্রিবিউশন লটা নিয়ে চলে গেলাম, লং ওয়েভলেন্থ দিয়েছি, তারপর করলাম। এবারে কিন্তু সরাসরি মানে ওই ল্যামডা শর্ট এই লিমিটটাকে না নিয়ে সরাসরি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে রো ল্যামডাটা ছিল সেটাকে ডেরিভেটিভ করে আমি ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা আনার চেষ্টা করি, সেটা আনতে পারবো কিনা বা আনতে চাইলে কোথায় কি অসুবিধা হচ্ছে সেটা তোমাকে একটুখানি দেখতে হবে। এটা অবশ্যই করতে হবে, এটা তোমার ভিভিআই আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই হোমওয়ার্কটা তোমাকে করতে হচ্ছে। আর একটা দেখো, আমি এই লাস্টের ডেরিভেশনটাকে করতে গিয়ে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স তার যে ফর্মুলাটাকে আমি ব্যবহার করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15। কিন্তু আমি তো এই ইন্টিগ্রেশনটাকে করলাম না, তাই এই টাইপের ইন্টিগ্রেশন কেমন করে করবে, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা কেমন করে করবে সেইটা একটুখানি দেখার দরকার আছে, ঠিক আছে। আর তার সঙ্গে এবারে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম করা, ব্ল্যাকবোর্ডে দিয়ে দিয়েছেন যে ধরনের নিউমেরিক্যাল প্রবলেমগুলো থাকে, সে ধরনের সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমই থাকে, সেইগুলো বেশ কিছু কিছু তোমাদের করতে হবে। আর তাহলে এই যে এই আগের ডাউটস এবং এই পরের ডাউটসগুলো যে আমাদের যে বইটা তোমরা ফলো করবে, মানে মানে বইটা কনসাল্ট করতে পারো। হ্যাঁ, তুমি নিজে নিজে করার চেষ্টা করবে, নিজে যখন করতে চাইবে না, বিভিন্ন বই ঘাঁটতে গেলে তুমি খুঁজেও পাবে না, কিছুই না। আমাদের বইটাকে কনসাল্ট করো, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট অ্যান্ড মডেল ভলিউম 4 অথবা কোয়ান্টাম মেকানিক্স হেডিং এর যে বইটা আছে আর কি, সেই বইটা আমাদের লেখা বইটা, সেই বইটা তোমরা ফলো করো। হ্যাঁ, তাহলে তুমি এই উত্তরগুলো, এই প্রশ্নগুলো একটা সদুত্তর পেয়ে যাবে। মানে কয়েকটা প্রবলেম দিলাম, যারা একটু অ্যাডভান্স লেভেলে লেখাপড়া করতে চাও, একটু লম্বা রেসের ঘোরা যারা, তাদেরকে কিন্তু এই ডেরিভেশনগুলো তোমায় করতে হবে। আর নর্মালি ইউনিভার্সিটি এক্সামের জন্য এগুলো লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে যা আলোচনা করলাম তাতে কার কি অসুবিধা আছে আমাদের বলো। মানে কি কি অসুবিধা আছে সেটা বলে নাও। মানে যা বললাম সেটা সব বুঝতে পেরেছো? এটা এই যখন আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়বো তখন একটু ভালো করে বুঝতে পারবে আর কি। মানে মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি হয় জানো তো, তোমার এনার্জিটা তো কাইনেটিক এনার্জি থাকে px² বাই টয়েস m প্লাস
পোটেনশিয়াল এনার্জি থেকে হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, আর এবারে যদি মিনিমাম এনার্জি জিরো হয় তাহলে এক্স স্কোয়ারও জিরো আর পি এক্স স্কোয়ারও জিরো। আচ্ছা, এবারে এক্স স্কোয়ারও জিরো পি এক্স স্কোয়ারও যদি জিরো হয় তাহলে কি হয় না, এক্সও জিরো এক্স স্কোয়ার মানে মানে এক্স এর অ্যাভারেজ জিরো এক্স স্কোয়ার অ্যাভারেজও জিরো পি এক্সও জিরো পি এক্স এর অ্যাভারেজ জিরো পি এক্স স্কোয়ার অ্যাভারেজ জিরো। তার মানে ডেল্টা এক্স যেটা মানে আনসার্টেনটির পজিশনও জিরো হবে, আনসার্টেনটির মোমেন্টামও জিরো হবে। এবার আনসার্টেনটির পজিশনে আনসার্টেনটির মোমেন্টাম জিরো হলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স জিরো হয়ে গেল। কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলে, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। হ্যাঁ, মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তো তাই বলে, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। কিন্তু এখানে কি হচ্ছে, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স জিরো হয়ে যাচ্ছে, কেন হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাবে। এটা হুম, এটা হচ্ছে মাথায় রাখা। ঠিক আছে, আর কিছু অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই পৌলমীকে একটু বলবি, ওই ওগুলো দেয়, ও দিয়ে দেবে এখন।